অন্ধকার ঘরে হাত পা চোখ বাঁধা অবস্থায় পড়ে আছে আয়রাত। কান্না ভয় সবকিছু একসাথে জড়ো করে রেখেছে তাকে। প্রাণপণে চেষ্টা করছে ছাড়া পাওয়ার জন্য। হাত পা বাঁধা থাকতে থাকতে এখন ব্যথা করছে তার। কিন্তু এক পর্যায়ে ছুটোছুটি করা যখন বুঝলো কোনো লাভ নেই, তখন শান্ত হয়ে বসে পড়ল। হঠাৎ কারো দরজা খোলার শব্দ কানে এলো আয়রাতে। ধীরে ধীরে কেউ একজন তার কাছে আসতে লাগলো। ভয়ে আয়রাত এক কোণে জড়সড় হয়ে চেপে গেল। লোকটি এসেই আগে আয়রাতের বাঁধন খুলে দিতে লাগলো। পিটপিটিয়ে চোখ খুলল আয়রাত। সামনে থাকা লোকটি আয়রাতকে দেখে এক বাঁকা হাসি দিল। আয়রাত সামনে তাকিয়ে দেখলো লম্বা চওড়া কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু অন্ধকার ঘর আর হুডি পরে থাকার ফলে স্পষ্ট তার চেহারা দেখা যাচ্ছে না। কথা যেন আয়রাতের মুখ দিয়ে বের হচ্ছে না। সব কথা একসাথে গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে। কিন্তু তবুও কিছুটা সাহস জোগাড় করে আয়রাত সামনে থাকা লোকটিকে জিজ্ঞেস করলো। কে আপনি? কি হলো? কথা বলছেন না কেন? কে আপনি? কি চাই আপনার? আর কেনই বা আমাকে এখানে তুলে এনেছেন? প্লিজ আমাকে যেতে দিন। এই বলে আয়রাত দৌড়ে সামনে যেতে নিলেই লোকটি খোপ করে আয়রাতের হাত ধরে ফেলে। এক টানে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া আঁকড়ে নেয়। আকস্মিক এমন কাণ্ডে আয়রাত একদমই অবাক হয়ে গেল। ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করেও ছাড়া পেল না। সেই বিশাল দেহির সাথে পেরে ওঠার জো তার নেই। আয়রাতের চোখ দিলে অনবরত পানি ঝরছে। বেশ কিছুক্ষণ পর লোকটি আয়রাতকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে আয়রাত বেশ দূরে চলে গেল, হাঁপাতে লাগলো। আয়রাত এবার চিল্লিয়ে বলতে লাগলো। অসভ্য কোথাকার! কে আপনি? কেন এসেছেন আমাকে এখানে নিয়ে যেতে? কেন এসেছেন এখানে? যেতে দিন প্লিজ। এবার লোকটি হুট করে আয়রাতের সামনে এসে পড়ল এবং কানের কাছে আস্তে করে বলতে লাগলো, বেবি গার্ল, এত ভয় পাচ্ছ কেন বলো? এত ভয় পেলে তো আমাদের ক্রেজি লাভ স্টোরি শুরু হওয়ার আগেই দ্য এন্ড হয়ে যাবে। আর আমি অসভ্য? অসভ্যের তো কিছু করলামই না, আরো অনেক অসভ্যতা আমি সহ্য করতে হবে তোমাকে। এই অসভ্যেরা যদি কথা হয় না, আমি কি চাই তবে বলবো তোমাকে, শুধুই তোমাকে চাই। আমার বড্ড বেশি যে ভালোবাসি তোমাকে। এবার লোকটি আয়রাতকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দুই হাত প্রসারিত করে বলতে লাগলো। বেবি গার্ল, এটা আমার আব্রাহাম আহমেদ চৌধুরীর রাজত্ব, আর তুমি আব্রাহাম আহমেদ চৌধুরীর বন্ধু। এখানে তোমাকে কেউ ক্ষতি করাতে দৌড়ে থাক, চোখ তুলে তাকাতেও পারবে না, কারণ তাকে তাকানোর সুযোগটাই আমি দেবো না। তার আগেই তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেবো পরকালের টিকিট ধরিয়ে দিয়ে। আর কেউ তোমাকে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে পারবে না। তোমাকে যা করার আমি করবো। তোমাকে আঘাতও করবো আমি, কষ্টও দেবো আমি, আর ভালো আমিই বাসবো। তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। অনেক দূরে দূরে থেকেছি, আর তুমি অনেক পালিয়ে বেরিয়েছো আমার কাছ থেকে। আর এক মুহূর্তের জন্য আমি পারবো না যে, আমি খাবারের কাপড় আনছি, খেয়ে রেডি হয়ে নাও, আমরা এখান থেকে বের হব। এই বলে আব্রাহাম চলে যেতে নিলে কিছু দূর যেতেই আবার থেমে পড়ে। হালকা পিছনে ফিরে আয়রাতের উদ্দেশ্যে বলে। এখন কি হাগ তুমি করবে নাকি আমি করবো? আমি যদি করি তাহলে কিন্তু হাগের সাথে সাথে আরো অনেক কিছু করে দেবো। So, আয়রাত ভাবলো প্রথম দেখাতেই যা করলো, এখন যদি আবার আসে না জানি কি কি করবে। এই ভেবে আয়রাত ধীরে ধীরে আসতে লাগলো। আব্রাহাম তার পিছনে আয়রাতের উপস্থিতি টের পেয়ে এক টানে আয়রাতের কোমর ধরে কাছে এনে শক্তভাবে জড়িয়ে ধরলো। আর আয়রাতের তো প্রাণ পাখি যাই যাই অবস্থা। কিছুক্ষণ পর আব্রাহাম চলে গেল। আয়রাত ধপ করে নিচে বসে পড়ল এবং ভাবতে লাগলো যে কি থেকে কি হয়ে গেল। বেশ ভালোই তো নিচের মতো চলছিল, সে হুট করে ঝড়ের গতিতে সবকিছু এলোমেলো হয়ে গেল। রোজকার মতোই বাবা মাকে বিদায় দিয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল আয়রা। কিন্তু কোনো রিক্সা না পাওয়ার ফলে হেঁটে হেঁটে যেতে লাগলো কিছু দূর। যেতেই কোথা থেকে একটা গাঢ় কালো রঙের গাড়ির সামনে এসে থামলো এবং হুটি পরা একজন গাড়ি থেকে নেমে আয়রাতের সামনে কি যেন একটা স্প্রে করলো। তারপর আর কিছুই খেয়াল নেই তার। আর যখন আয়রাতের জ্ঞান ফিরল, তখন সে নিজেকে এক অন্ধকার ঘরে আবিষ্কার করলো। এবার আসি পরিচয়। আব্রাহাম আহমেদ চৌধুরী আমেরিকার নামকরা টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। দেশেও তার বিজনেস রয়েছে। এতদিন তা বাবা দেখাশোনা করে আসছিলেন, কিন্তু বাবা এখন অবসর হতে চায়। আব্রাহাম সাথে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াও, কিন্তু সেটা সবার অজানা। বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে আব্রাহাম। আব্রাহাম দেখতে কোনো হলিউডের হিরো থেকে কম না। লম্বাই 6 ফুট 2, জিম করা বডি, নিরাভুজ চোখ, চুলগুলো হালকা বড় বড়, উপরে স্টাইল করে কাটা, সরু নাক ঠোঁট।
আর সাথে চাপ দাড়ি। মেয়েরা আব্রাহামের এক ইশারাতে মরতেও রাজি। নুসাইফা বিনোদে আয়রাত দেখতে মাশাআল্লাহ পুরোই পুতুল। হাইট 5 ফুট 5, চোখগুলো বড় বড়, চিকন নাক, পুরো ঠোঁট। তবে তার ঠোঁটের ঠিক নিচে একটা ছোট্ট তিল রয়েছে, যা তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। চুলগুলো মিডিয়াম সাইজের না, বেশি বড় না, বেশ ছোট। আয়রাত এবার ইন্টার 2য় বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র মেয়ে, আদরের দুলালি। সারাক্ষণ বাসা মাথায় করে রাখে, অনেক দুষ্টুমি করে। চুপ করে থাকার মতো মেয়ে আয়রাত না। কিছুক্ষণ পর আব্রাহাম এক হাতে খাবার আর এক হাতে বেশ কিছু ড্রেসের প্যাকেট নিয়ে ফিরে এলো। এসে দেখলো আয়রাত হতাশ ভাবে বসে রয়েছে। আব্রাহাম আয়রাতকে দেখে হালকা ভ্রু কুঁচকালো এবং সামনে গিয়ে বলল, এই বেবি হোয়াট হ্যাপেন্ড? এবার বসে রয়েছো কেন? এখন না তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে যে কোনো একটা ড্রেস পরে ফেলো। এই বলে আব্রাহাম আয়রাতের মুখের সামনে খাবার ধরল। আয়রাতের রাগে মাথা ফেটে যাচ্ছে। আর এইদিকে এই ছেলে আয়রাত ঠাস করে আব্রাহামের হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দিল এবং চিল্লিয়ে বলে উঠল, খাবো না, আমি খাবো না। আপনাকে সহ্য হচ্ছে না আমার। আমি বাড়ি যাব, সবাই আমার জন্য অপেক্ষা করছে। শুনছেন আপনি? থাকুন আমি এখানে, আমি বাড়িতে যাব। ব্যাস এইটুকুই আব্রাহামের মাথা গরম করার জন্য যথেষ্ট ছিল। মাথার রগগুলো ফুলে উঠল, চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। আব্রাহামের এমন লোক দেখে আয়রাত আঁতকে উঠল। আব্রাহাম এক ছটকায় উঠে এসে আয়রাতের চুলের মুঠি ধরল এবং কাছে এসে বলল, কি বলি তুই? আর একবার বল। আবার যদি আমি তোর এই মুখে আমাকে ছেড়ে যাওয়ার কথা শুনেছি না রে, তো জানে মেরে ফেলবো তোকে। তুই আমার, শুধুই আমার। আমার থেকে কোথাও যেতে পারবি না। মৃত্যুর আগে পর্যন্ত থেকে তোকে আমার কাছেই থাকতে হবে, আমাকে সহ্য করতে হবে। আয়রাত ব্যথায় কাতরাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আব্রাহাম ছাড়ছে না। আয়রাত একসময় ব্যথায় কান্না করে দিল। আয়রাতের চোখের পানি দেখে আব্রাহামের হুঁশ ফিরল এবং তাড়াতাড়ি করে আয়রাতকে ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আয়রাত কান্না করেই যাচ্ছে। কেন জান, কেন আমাকে রাগিয়ে দাও? আমি আমার রাগ সামলাতে পারি। কেন বোঝো না তুমি আমাকে? প্লিজ আমাকে রাগিয়ে দিও, নয়তো কিছু না কিছু উল্টো পাল্টা একটা করেই ফেলবো। লাভ ইউ বেবি, আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং। আব্রাহামের আয়রাতকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর এদিকে আয়রাত একাধারে কান্না করেই যাচ্ছে। বেচারি অনেক ভয় পেয়ে আছে। আব্রাহাম আয়রাতকে ছেড়ে বলল, কান্না থামাও না জান। বেবি গার্ল, কান্না থামাতে বলেছি। আয়রাত, কি হলো? কথা বলে কানে যায় না? হ্যাঁ, কান্না থামাতে বলেছি তো। আয়রাত ভয় পেয়ে কান্না থামিয়ে বলল, বেবি গার্ল, জাস্ট 5 মিনিট সময় দিচ্ছি তোমাকে। এরই মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। আর যদি আমি ফিরে এসে দেখেছি যে এখনো তুমি রেডি হওনি, তাহলে আমি তোমাকে নিজ হাতে রেডি করিয়ে দিতে বাধ্য হব। তাতে তোমার মত থাকুক আর না থাকুক, আই ডোন্ট কেয়ার। গট ইট? এই বলে আব্রাহাম মুচকি হেসে আয়রাতের কপালে ছোট্ট একটা কিস দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রুমে একটা মেয়ে প্রবেশ করলো। মেয়েটির বয়স তেমন একটা হবে না, 17 থেকে 18 এমন হবে। আয়রাত মেয়েটিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? ম্যাম, আমি রুবিনা। স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে রেডি করানোর জন্য। আজব তো, আমি কি ছোট বাচ্চা নাকি যে তৈরি হতে পারবো না? লোক লাগবে, ছাগল পাগল মানুষ যত সব। ম্যাম প্লিজ আপনি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিন, নয়তো স্যার অনেক রেগে যাবেন। কি মানুষ রে বাবা, সবাই দেখছি সেই লোকের ভয়ে ভিড় হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ চলো। আয়রাত আর রুবিনা যাচ্ছে। আয়রাত শুধু হা করে পুরো বাড়ি দেখছে। আসলে একে বাড়ি না বলে কোনো এক রাজমহল বললে খুব বেশি একটা বেমানান হবে না। পুরো বাড়ি জুড়ে শুধু রাজকীয় জিনিসপত্র। বাড়িটাকে দেখেই বোঝা যায় যে এখানে যে থাকে সে খুবই শৌখিন প্রকৃতি। যেতে যেতে আয়রাত একটি দরজা দেখতে পেল। দরজাটি দেখে আয়রাত ভ্রু কুঁচকালো এবং অবাক হয়ে রুবিনাকে জিজ্ঞেস করলো, রুবিনা, এটা কিসের দরজা? ম্যাম এটা হচ্ছে বাড়ির পিছনের দরজা। আয়রাতের পিছনে দরজার কথা শুনেই টনক নড়ল। ও আচ্ছা, তো এখানে দিয়ে কেউ যাতায়াত করে না বুঝি? ম্যাম বেশি একটা প্রয়োজন ছাড়া কেউ এদিক দিয়ে আসে না। আয়রাত আর রুবিনা একটি রুমের সামনে এসে দাঁড়ালো। আয়রাত রুমের ভিতরে প্রবেশ করলো। রুমটি অসম্ভব সুন্দর। সম্পূর্ণ রুম সাদা রঙের, তার উপর নানা ধরনের কারুকার্য করা। রাজকীয় আসবাবপত্র দেখলেই চোখ জুড়িয়ে যায়। ম্যাম এই দিকে। আয়রাত একটি ড্রেসের প্যাকেট নিয়ে চেঞ্জিং রুমে ঢুকলো।
আয়রাত বসে বসে ভাবতে লাগলো যে এভাবে হাতের উপর হাত রেখে বসে থাকলে তো আর চলবে না। তাকে এখান থেকে যে করেই হোক বের হতে হবে। দরকার পড়লে পালাতে হবে, কিংবা বের হতেই হবে। তখনই হুট করে আয়রাতের মাথায় একটি বুদ্ধি আসলো। বুদ্ধি না, আসলে শয়তানি বুদ্ধি। আয়রাত তার আনা ড্রেসটি পানি দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দিল। তারপর রুমের দরজা হালকা খুলে মাথা বের করে রবিনার উদ্দেশ্যে বলল, রুবিনা, রুবিনা, জি ম্যাম বলুন। রুবিনা, আসলে আমার জামাটা পুরোপুরি ভিজে গেছে আর আমি এটা পরতে পারবো না। তুমি কি প্লিজ আমাকে অন্য আরেকটা ড্রেস এনে দেবে? অবশ্যই ম্যাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি আনছি। হুম। রবিনা চলে গেল। আয়রাত ভাবতে লাগলো এই তো সুযোগ, তাকে এখনই কিছু একটা করে এখান থেকে বের হতে হবে। আয়রাত চেঞ্জিং রুম থেকে বেরিয়ে এলো। আয়রাতের মনে হলো বাড়ির সেই পিছনের দরজার কথা। সে খুব সহজেই পিছনের দরজা দিয়ে বের হয়ে যেতে পারবে। যেই ভাবা সেই কাজ। আর বেশি দেরি না করে আয়রাত বাড়ির পিছনে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখতে পেল বেশ বড়সড় একটা দরজা। আয়রাত খুব ভয় পাচ্ছে, এক দোটানার মধ্যে পড়ে গেছে। আয়রাত যাবে কি যাবে না। আব্রাহাম যে ডেঞ্জারাস, তাকে যদি একবার ধরতে পারে তাহলে কিয়ামত বাঁধিয়ে দিবে। আরুই, আরুই পর্যন্ত সাহস কর, তুই পারবি। তোকে পারতেই হবে, না হলে যে নরক থেকে বের হতে পারবি না। তুই পারবি আরুই। খুব সাহস নিয়ে আয়রাত কাঁপা কাঁপা হাতে দরজা খুলল। দরজা খুলে বেরিয়ে আসলো। বাড়ির আশেপাশে তাকিয়ে ভালো মতো দেখে নিল। না, কাউকেই দেখা যাচ্ছে না। এই সুযোগ। আয়রাত কোনো কিছুই না ভেবে দৌড় দিল। দৌড়তে দৌড়তে একটা সময় সে মেইন রাস্তায় এসে পড়ল। হাঁপাতে লাগলো আয়রাত। আয়রাত তো ভয়ের চোটে আশেপাশে না দেখেই পালিয়েছে, কিন্তু এখন তো আর এক ঝামেলায় পড়তে হলো তাকে। এখানে ঠিক কোনো কিছুই তো সে চেনে না। হায় আল্লাহ, এই কি ঝামেলায় পড়লাম আমি? আমি তো কিছুই চিনি না এখানে। এই পাগলটা আমাকে কোথায় তুলে এনেছে? আমি বাড়ি যাব না, তুমি পড়লে চলবে না একদম। আমাকে যেতে হবে, নয়তো ওই সাইকো দেখতে পেলে আমি শেষ। এই বললে আয়রাত আবার দৌড়ে যেতে লাগলো। একদিকে রুবিনা নতুন আরো একটি ড্রেস নিয়ে এসে দেখে সে রুমের দরজা খোলা। পুরো রুমের কোথাও আয়রাত নেই। রুবিনা দৌড়ে বাড়ির পিছনে গেল। গিয়ে দেখলো যে বাড়ির পিছনের দরজা খোলা। রুবিনার মাথায় আকাশ ভেঙে পড়ল। হায় আল্লাহ, এ কি! আয়রাত ম্যাম তো পালিয়েছে। স্যার যদি এবার জানতে পারে যে ম্যাম নেই, তাহলে কেলেঙ্কারি বাঁধিয়ে দিবে। সামনে থাকা কাচের টেবিলটা জোরে এক আছাড় দিল। আব্রাহাম পুরো হিংস্র হয়ে গিয়েছে। পাগলের মতো আচরণ করতে লাগলো সে। ইউজলেস ফেলো। সব সব কটা পদার্থ। এতগুলো বডিগার্ড থাকা সত্ত্বেও একটা বাচ্চা মেয়ে এখান থেকে পালালো কিভাবে? বলো, স্পিক আপ, ড্যাম ইট। আব্রাহামের ঠিক সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সব বডিগার্ড, এবং রুবিনা। আব্রাহামের ভয়ে সবাই চুপসে গেছে। স্যার, ম্যাম কিভাবে কখন বের হলো কিছুই বুঝতে পারছি না। আমি ম্যাডামকে রেখে ড্রেস আনতে গিয়েছিলাম। এসে দেখি ম্যাডাম ঘরে নেই এবং পেছন দিকে দরজাটা খোলা। আয়রাত বাড়ির পিছনে দরজার কথা কিভাবে জানলো? কেননা আয়রাত এই প্রথম এই বাড়িতে এসেছে। তাহলে তো ওর সেই দরজার ব্যাপারে কিছু জানার কথা না। স্যার, আসলে আমি যখন ম্যাডামকে নিয়ে চেঞ্জিং রুমে যাচ্ছিলাম, তখন ম্যাডাম সেই দরজাটা দেখে ফেলে। তখন আমি বলি যে ম্যাডাম, ওটা বাড়ির পেছনের দরজা। রিয়েলি ভেরি সরি স্যার, আমি বুঝতে পারিনি যে ম্যাডাম এমন কিছু করে ফেলবে। সরি স্যার। আব্রাহামের রাগে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু তবুও সে কিছু বলল না। পাশে থাকা গানটা হাতে নিয়ে শূন্যে গুলি করে হনহন করে চলে গেল। রাশিয়াতে গাড়ি নিয়ে জলদি বের হও। 1 মিনিট আমি দেরি করতে চাই না। আমি জানি আয়রাত বেশি দূরে যেতে পারে, কারণ সেখানে এর কোনো কিছুই তেমন ভালো করে চেনে না। আমার আয়রাতকে চাই, যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। বের হও, ফাস্ট। এই বলে আব্রাহাম কালো রঙের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আব্রাহামের রাগে সারা শরীর কাঁপছে। সে নিজেও জানে না যে সে আয়রাতকে একবার পেলে কি করবে। তার থেকে দূরে যাওয়ার ভাবনার মাথায় কি করে আসলো তার। বেবি গার্ল, তোমাকে একবার পাই, আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার সাহস একদম সারা জীবনের জন্য ঘুচিয়ে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এইদিকে আয়রাত দৌড়াতে দৌড়াতে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এবার আস্তে আস্তে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই কিছু বকাটে ছেলে আয়রাতকে লিখলো, মামা দেখো, দিন দুপুরে সুন্দরী পরি। ঠিক বলেছিস, একে পেলে ভাগ্য খুলে যাবে একদম। চলো যাওয়া যাক। হ্যাঁ চল।
এই বলে বখাটের ছেলেগুলো আয়রাতের দিকে এগোতে লাগলো। আয়রাত তা খেয়াল করে ভয় পেয়ে দ্রুত হাঁটতে লাগলো। কি গো ফুলটুসি, একবার এদিকে আসো না, একা একা কোথায় যাচ্ছ? দরকার পড়লে আমরা এগিয়ে দেই। আরে আরে, এইভাবে চলে গেলে হয় জানো? আমাদের একা ফেলে যেও না। ডার্লিং শোনো না, চলো আমাদের সাথে। চলে এসো বাবু। আরো নানা ধরনের বাজে বাজে কথা তারা আয়রাতকে বলতে লাগলো। আয়রাত তো ভয়ে কান্না করেই দিয়েছে। প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনাদের বোনের মতো, প্লিজ আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। কিন্তু তারা আয়রাতকে ছেড়ে দিতে নারাজ। তাদের মধ্যে থেকে একটি ছেলে যেই না আয়রাতের ওড়নার দিকে হাত বাড়াতে যাবে, ঠিক তখনই আব্রাহাম এসে ছেলেটির হাত ধরে ফেলল এবং এক ঘুষি দিল। ঘুষিটা এতই জোরে ছিল যে ছেলেটির নাক থেকে মুহূর্তে গলগল করে রক্ত বের হয়ে লাগলো। আব্রাহাম হিংস্র বাঘ হয়ে গিয়েছে। ফর্সা মুখখানা মুহূর্তের মধ্যেই লাল বর্ণ ধারণ করে ফেলেছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেললো। চোখ দিয়ে যেন রক্ত ঝরছে, আগুন বের হচ্ছে, আর সেই আগুনেই সবাইকে পুড়িয়ে দিবে। আব্রাহাম ছেলেগুলোকে বেধড়কভাবে পেটাতে লাগলো। প্রথম ছেলেটিকে ইচ্ছে মতো লাথি ঘুষি দিতে লাগলো, মারতে মারতে একদম আধমরা করে দিল। দ্বিতীয় ছেলেটির নাক বরাবর ঘুষি দিল, যার ফলে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ল। আব্রাহাম ছেলেটির মুখ রাস্তায় ঘষে নিয়ে যেতে লাগলো, যার জন্য ছেলেটির মুখ থেকে একদমই চামড়া উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গেল। তৃতীয় ছেলেটি, অর্থাৎ যে ছেলেটি আয়রাতের ওড়নাতে হাত দিয়েছিল, আব্রাহাম সেই ছেলের হাত ভেঙে দিল। চতুর্থ ছেলেটিকে লাথি দিতে দিতে মুখ থেকে রক্ত বের করে ফেলল। আব্রাহামের রাগ যেন থামার নামই নিচ্ছে না, সব কিছু ধ্বংস করে দিতে লাগলো সে। আয়রাত তো ভয়ে একদম পাথর হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে আয়রাতের। জানোয়ারের বাচ্চারা, তোদের সাহস হয় কি করে আমার কলিজার দিকে চোখ তুলে তাকানোর? এক একটাকে জানে মেরে ফেলবো। তোরা তোরা আমার আয়রার দিকে, আমার জানের দিকে নজর দিয়েছিস। তোদেরকে মেরে আমি তোদের মাংস রাস্তার কুকুরদের খাওয়াবো। ছেলেগুলো প্রায় মরেই গেছে তখন। আব্রাহাম আয়রাতের দিকে তাকালো। আব্রাহামের রক্তবর্ণ চোখ দেখে কলিজা কেঁপে উঠল আয়রাতের। আব্রাহাম আয়রাতের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো গাড়ির কাছে। রাশেদ, এই জানোয়ারদের এখান থেকে নিয়ে দূর করে নর্মদায় ফেলে দিয়ে আসো। আর এই জায়গা দেখে এমন মনে হয় যেন এখানে কিছুই হয়। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আব্রাহাম আয়রাতকে জোর করে নিয়ে গাড়িতে বসালো। আব্রাহাম পারছে না রাগে এখনই এখানে আয়রাতকে কিছু করে দিতে। প্লিজ প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি বাড়ি যাব, আমি থাকতে চাই না আপনার সাথে, প্লিজ হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু আব্রাহাম তো নাছুর বান্ধা, ছাড়ার কোনো নামই নেই তার। আব্রাহাম এক ধমক দিয়ে আয়রাতকে চুপ করে বসিয়ে দিল। গাড়ি একসময় একটি অনেক বড় বাংলোর সামনে এসে দাঁড়ালো। আব্রাহাম গাড়ি থেকে নেমে পড়ে, আয়রাতকে টেনে গাড়ি থেকে বের করলো। টানতে টানতে আয়রাতকে একটি রুমে এনে ছুঁড়ে মারলো আব্রাহাম, যার ফলে আয়রাতের হাতে থাকা চুড়ি কয়েকটা ভেঙে হাত কেটে গেল। ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল আয়রাতের। আব্রাহাম পাশের ফুলদানি নিয়ে ফ্লোরে দিল এক আছাড়। মুহূর্তেই ফুলদানি ভেঙে চুরমার হয়ে গেল। আয়রাত আটকে উঠল। আমার কাছ থেকে দূরে পালানোর খুব শখ তোর, তাই না? দেখলি তো কি হলো। আর যদি আমি ঠিক সময় না আসতাম তাহলে কি হতো ভাবতে পারছিস তুই? হ্যাঁ, কেন বুঝিস না যে তোকে নিজের থেকে বেশি ভালোবাসি? কেন কাছে থাকতে চাস না তুই আমার? বল বল। আয়রাত কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। এক সময় আয়রাত বলে উঠল, আমি আমি ভালোবাসি না আপনাকে, আমি মুক্তি চাই, আমাকে এই নরক থেকে যেতে দিন দয়া করে, আমি ভালোবাসি না। আর কিছু বলার সুযোগ পেল না আয়রাত। আব্রাহাম তাকে বিছানার সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আয়রাতের যেন দম বন্ধ হয়ে যেতে লাগলো। চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আর একটা সময় আব্রাহামের কিসগুলো কামড়ে পরিণত হতে লাগলো। অনেক চেষ্টা করেও আয়রাত ছাড়া পেল না। আব্রাহাম উন্মাদের মতো কামড়িয়ে যাচ্ছে আয়রাতের ঠোঁট জোড়ায়। ক্ষতবিক্ষত করে দিয়েছে আব্রাহাম আয়রাতের ঠোঁটগুলো। অতিরিক্ত ভয়ের ফলে আয়রাত একসময় জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর আব্রাহাম আয়রাতকে ছেড়ে দাঁড়ালো এবং বুঝতে পারল যে আয়রাতও অজ্ঞান হয়ে গিয়েছে। আব্রাহাম আয়রাতের পাশে শুয়ে পড়ল এবং আয়রাতের মিষ্টি মায়াভরা চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কেন জান তুমি বোঝো না? তুমি আমাকে কেন ঠিক কতটা ভালোবাসি কেন বোঝো না তুমি? তুমি ছাড়া যে আমার পুরো পৃথিবী অন্ধকার। তুমি আমার সবকিছু, তুমি আমার অস্তিত্ব। তোমাকে আঘাতও দেবো আমি, এবার আমি সেই আঘাতে মরও লাগিয়ে দেবো। তুমি আমার, শুধুই আমার। তুমি আমার হলে তুমি কারণ না। আই লাভ ইউ বেবি, আই নিড ইউ। আব্রাহাম আবারও চুমুই চুমুই ভরিয়ে দিতে লাগলো আয়রাতকে,
এবার আব্রাহাম যোগ দিল সেই অতীতে এবং ভাবতে লাগলো। অতীত। বাংলাদেশ বিমানবন্দরে দাঁড়িয়ে আছে আব্রাহাম। আজ ঠিক 6 বছর পর নিজ দেশে পা রাখলো আব্রাহাম। কতই না স্মৃতি জড়িয়ে আছে তার। আজ সবগুলো যেন মনের দেয়ালে কড়া নাড়ছে। সে প্রথমে দেশে আসতে না চাইলেও গতকাল রাতে তার বাবার অনেক চোরাচুরি এবং তার বাপির অসুস্থতার কথা চিন্তা করে এক প্রকার বাধ্য হয়েই তাকে দেশে ফিরতে হলো। চোখের সামনে তার পুরনো সব স্মৃতি ভাসছে। মনে পড়ে যাচ্ছে তার পরিবার, কিভাবে তারই আপনজনদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। ভেতর থেকে এক লম্বা নিঃশ্বাস বেরিয়ে এলো আব্রাহামের। হঠাৎ করেই আব্রাহামের ফোনে কল আসে। কথা বলতে লাগলো সে, কিন্তু কোথা থেকে হুট করে একজন দৌড়ে এসে আব্রাহামকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এমন কাণ্ডে আব্রাহাম অবাক হলো ঠিকই, কিন্তু তার আর বুঝতে বাকি রইল না যে এইটা কি। আব্রাহামও তাকে জড়িয়ে ধরলো। ওয়েলকাম ভাই, ওয়েলকাম ব্যাক। কেমন আছিস ভাই আমার? কতদিন পর তোকে নিজের সামনে দেখছি। আমাদের কথা কি তোর মনে পড়ে না? আই মিস ইউ ভাই, আই রিয়েলি মিস ইউ। আই অলসো মিসড ইউ। তোদের কাছ থেকে দূরে দূরে থেকেছি মানলাম, কিন্তু এমন একদিনও নেই যে তোর আর বাপির কথা আমার মনে পড়ে। এই তো দেখ, আমি এসে গেছি। এখন আর তোদের থেকে দূরে কোথাও যাবো না। পাগল, এবার তো ছাড়। কেমন আছিস বল? এতদিন ভালো ছিলাম না। হ্যাঁ, তবে এখন তুই এসে পড়েছিস না, বিন্দাস আছি এখন। তোর কি অবস্থা তাই বল। তোদের পেয়ে ভালো না থেকে কি পারা যায়? বাই দ্য ওয়ে, আমি যে ঠিক কটার ফ্লাইটে আসছি তা তো আমি বাপিকে জানাইনি। তুই কি করে জানলি? আর এয়ারপোর্ট থেকে আমার পিক করতে আসলেও শুধু তুই কেন? বাপি কোথায়? বাপি আসেনি? ডুড, আমি তোমার আব্রাহাম আহমেদ চৌধুরীর ভাই। এতটা বোকা ভেবো না। আর আমি বাপিকে বলিনি যে তুমি কখন আসছো। আমি ভাবলাম যে এয়ারপোর্টে এসে তোমাকে সারপ্রাইজ দেব, পরে তোমাকে এখান থেকে পিক করে বাড়িতে নিয়ে গিয়ে বাপিকে সারপ্রাইজ দেব। কি বল, দারুণ না আইডিয়াটা? হয়েছে হয়েছে, এখন চল বাড়িতে যাওয়া যাক। রাশেদ, গাড়ি বের করো। লেটস গো হোম ডুড। আব্রাহাম এবং অয়ন গাড়িতে উঠে পড়ল। গাড়ি যাচ্ছে আপন গতিতে, আর গাড়ির মাঝে দুই ভাইয়ের খুনসুটি তো আছেই। অয়ন আহমেদ আব্রাহামের খালাতো ভাই। আব্রাহামের বাবা মা, চাচা চাচি, অয়নের বাবা মা সবাই একসাথে একই পরিবারে থাকতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একদিন এক কার অ্যাক্সিডেন্টে অয়নের বাবা মা মৃত্যুবরণ করেন। তখন থেকে আব্রাহামের বাবা আবির আহমেদ চৌধুরী অয়নের সব দায়ভার নেয়। তিনি কখনোই আব্রাহাম আর অয়নের মাঝে কোনো পার্থক্য করেননি। আব্রাহাম আর অয়ন তার কাছে সমান। অয়নও আবির আহমেদকে বাপি বলেই ডাকে, সেই ছোট থেকে। আব্রাহাম পড়াশোনার জন্য বাইরে চলে গেলেও অয়ন তার বাপিকে ছেড়ে যেতে চায়নি। অয়ন পড়াশোনা শেষ করে তার বাপির বিজনেসে জয়েন করে। বেশ কিছুক্ষণ পর আব্রাহাম আর অয়ন বাড়ি পৌঁছে গেল। আব্রাহাম গাড়ি থেকে নেমে চোখের সানগ্লাস খুলে বাড়িটাকে দেখছে। 6 বছরেও বাড়ি পরিবর্তন হয়নি। ঠিক যেমনটি আগে ছিল এখনো ঠিক তেমনই। আব্রাহাম মন ভরে দেখতে লাগলো বাড়িকে। তার বাপি ভাইয়ের সাথে এই বাড়িতে হাজারো হাজারো স্মৃতি জড়িয়ে আছে। এত বছর পর ফিরে আসতে কি এখান থেকে এই বাড়িকে দেখবি, নাকি ভিতরেও যাবি? চল ভিতরে যাই। এই দাঁড়া দাঁড়া, আবার কি হলো? আমি কিন্তু বাপিকে কিছুই বলিনি তুই কখন আসছিস। সো ইট সারপ্রাইজ, ওকে? ওকে বাবা, ওকে, বুঝতে পেরেছি। অয়ন আব্রাহাম ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো, কিন্তু তারা নিজেই অবাক, কেননা ভেতরে কোনো প্রকার কোনো আলো নেই। পুরো বাড়ি অন্ধকার। আব্রাহাম কিছুটা ভরকে গেল। তার মনে হতে লাগলো কিছু ঘাপলা আছে। অয়নের আড়ালে পকেটে থাকা গানটা মাত্রই হাতে নিল আব্রাহাম। আব্রাহাম চেই না ঘরের মাঝখানে এসে দাঁড়ালো, ঠিক তখন পুরো ঘরের আলো জ্বলে উঠল। উপর থেকে বেলুন ফেটে চিকচিক করা কাগজ পড়তে লাগলো এবং উপর থেকে পার্টি স্প্রে দিতে লাগলো। অয়ন তো অবাকের উপরে অবাক। ওয়েলকাম হোম ডিয়ার, ওয়েলকাম হোম। ভাবি, কেমন আছো তুমি ভাবি? আমি ভালো থাকলেই বাকি আর খারাপ থাকলেই বাকি। কে নেয় তার বুড়ো পাপির খোঁজ? ভাবি, এমন করে কেন বলছো বলো তো? দূরে গেলে কি ভুলে গেলাম না? আমি এসে পড়েছি আর যাচ্ছি না তোমাদের ছেড়ে। আর আমি তো কেউ না, তাই না? সবাই ভুলে গেল আমাকে। আরে ছাগল, আয় আয়, তোকে কেউ কি ভুলতে পারে? বাট ওয়েট, বাপি, এটা কি হলো? কি আবার হলো? আমরা আসছি তা তুমি কি করে জানলে? আমি তো তোমায় বলিনি। আমি ভাবলাম ভাইকে নিয়ে এসে তোমাকে এক ধামাকা সারপ্রাইজ দেব, কিন্তু এখন তো দেখি আমরা নিজেই উল্টো সারপ্রাইজ হয়ে গেলাম।
তোরা কি ভেবেছিস তোরা আমাকে কিছু না বলে আমি কিছুই জানতে পারবো না? না, তা কি করে হয়? আমার ছেলেটা এত বছর পর বাড়িতে এলো, আমার কাছে এলো, আর আমি জানবো না? তুই কখন আব্রাহিমকে এয়ারপোর্ট থেকে পিক করতে গিয়েছিলি? আমি তাও জানি তো। আমি ভাবলাম এই সময় কিছু একটা প্ল্যান করি, তোদের সারপ্রাইজ করব বলে। তো করে ফেললাম। হুম হুম। वाह बापी हो तुम्हारी जैसी लव यू भाभी আরে হয়েছে হয়েছে, এবার যা, তোরা হাত মুখ ধুয়ে রেডি হয়ে আয়। আমি তোদের জন্য তোদের ফেভারিট খাবার রান্না করেছি, তাড়াতাড়ি যা। আব্রাহাম অয়ন দুজনেই চলে গেল যার যার ঘরে। ঘরে গিয়ে আব্রাহাম দেখতে লাগলো, না, কোনো রকম কিছুই পাল্টেনি, সব আগের মতোই রয়েছে। কিছুক্ষণ পর আব্রাহাম অয়ন দুজনেই রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে গিয়ে দেখলো অয়ন বাপি সবাই খাবার টেবিলে বসে আছে। কি সবাই দেখে একদম পুরো রেডি হয়ে অপেক্ষা করছো? তো আজকে খাবার কি রয়েছে? স্মেলস গুড। সব তোমার পছন্দের, আমি নিজে রান্না করেছি। কি বাপি, তুমি না অসুস্থ? তুমি আমার এই অসুস্থ শরীর নিয়ে রান্না করে গিয়েছো? শেফদের বলতে তো পারতে। একদম না, আমি সুস্থ আছি, যাকে বলে একদম ফিট। আর তুই এসেছিস আমি নিজের হাতে তোকে রান্না করে খাওয়াবো না চিকেন ফ্রাই? কে কেন বললো শুনি? ভাবি তুমিও না, তোমার সাথে আমি আর পারি না। আরে এখন রাখ এসব, তোর জন্য রেখেছি মাংস ভুনা, এই নে। কেন যে শুধু শুধু তুমি এসব করতে গেলে ভাবি? আরে তোমরা বাবা ছেলে রাখো তো, আমাকে দাও, আমি খাই। আরে পেটু কোথাকার, আর কত খাবি? এত খাস তবুও তো একচুল মোটা হই না। ভাই একদম আমার খাবার নিয়ে কিচ্ছু বলবি না। আমার খাবার আমার প্রাণ। বেঁচে আছি যতদিন, খেয়ে যাব ততদিন। তুই এভাবে খেতে থাকলে তো একদিন এই পৃথিবীতে খাবারের অভাব পড়ে যাবে রে। এই ভাই দেখ, তুই কিন্তু আমার লেগ পুল করছিস। যা, আমি অলওয়েজ করি। তবে রে, এই বলে দুই ভাই খাবারের টেবিলেই যুদ্ধ লেগে পড়লো। এই এই, তোরা আবার শুরু করে দিলি? আহা, থামবি তোরা? এখন এসব রেখে খাতো। অবশেষে দুই ভাই যুদ্ধে রেখে খেতে বসলো। খেতে খেতে অয়ন হঠাৎ বলে উঠলো, ভাই আমি ভাবছিলাম যে চল না আজ কোথাও থেকে ঘুরে আসি। মাত্রই তো দেশে আসলি, কিছুদিন পর বাপের কোম্পানি চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে জয়েন করবি। চল না এই কয়েকদিনের কিছুটা ঘুরে আসা যাক, এতে সময়ও কাটবে আর এনজয় হবে। কি বলিস? নট ব্যাড। তো চল আজকে যাওয়া যায়। ভাবি তুমি কি বলো? আমি আর কি বলবো, যা দুই ভাই মিলে ঘুরে আয়, ভালো লাগবে। তবে বাবা, সাবধানে থাকিস প্লিজ। আরে বাপি, তুমি চিন্তা করো না তো, আব্রাহাম ভাইকে সাবধানে থাকতে হবে না। ইনফ্যাক্ট ভাই বের হলে এই পুরো শহরকে সাবধানে থাকতে হবে, বুঝলে? সবাই একসাথে হেসে উঠলো। খাওয়া শেষ করে যে যার ঘরে এসে পড়লো। বিকেল বেলা। কালো জিন্স, কালো শার্ট, তার উপর ব্রাউন কালারের জ্যাকেট, হাতে দামি ওয়াচ, সেই নীলাভ চোখ জোড়া। মাথার চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে রয়েছে, আর পায়ে ডার্ক ব্ল্যাক কালারের শু, আর ঠোঁটে সেই বাঁকা হাসি। পুরোই হিরো লাগছে আব্রাহামকে দেখতে। অয়নও বা কম কিসে, হোয়াইট কালারের প্যান্ট, রেড কালার টি শার্ট এবং উপরে রেড কালার জ্যাকেট, দুজনকেই দারুণ লাগছে। অয়ন, অয়ন, আয় অয়ন। কি হলো, এভাবে চিল্লাচ্ছিস কেন? চিল্লাবো না মানে? আমাদের না বের হওয়ার কথা, তো তৈরি হয়েছিস তুই? আরে হ্যাঁ হ্যাঁ, আমি রেডি, চল যাওয়া যাক। হুম। দুজনই তাদের বাপির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। অ্যাশ কালারের গাড়িতে করে তারা যেতে লাগলো। যেতে যেতে তারা এক হাইওয়ের উপরে এসে দাঁড়ালো। খোলা আকাশ, মুক্ত বাতাসে মন যেন জুড়িয়ে গেল। কি ভাই, এখানে নামবি? হ্যাঁ চল, নামিয়ে কোথাও একটু বসা যায়। এই বলে তারা গাড়ি সাইড করে একটা জায়গায় দাঁড়ালো। কিছু খাবি? এই নে যত ইচ্ছা। ওয়াহ, এই না হলো আমার ভাই, অলওয়েজ রেডি। কি কিছুক্ষণ পর হুড়মুড়িয়ে বৃষ্টি নামতে লাগলো। আব্রাহাম অয়ন দৌড়ে একটা কফি শপের ভেতরে গিয়ে দাঁড়ালো। আব্রাহাম প্রায় কাক ভেজা হয়ে গেছে, তাই সে তার কাপড় ছাড়তে ব্যস্ত। তোর সাইডে কি হলো? আব্রাহাম কাপড় ছাড়তে ছাড়তে সামনে তাকালো, কিন্তু সামনে তাকাতেই যেন তার দুনিয়া থমকে গেল। চারপাশের কোনো হুঁশ নেই। সে এক পলকে সামনে তাকিয়ে আছে। সামনে এক মেয়ে ক্রিম কালারের চুড়িদার পরে বৃষ্টিতে ভিজছে। ভিজছে বললে আসলে ভুল হবে। সে বৃষ্টিকে উপভোগ করছে দুই হাত মেলে দিয়ে। চুলগুলো ভিজে পানি পড়ছে, মুখে ছিটে ফোটা পানি লেগে আছে। হাতে থাকা চুলগুলো ভিজে গেছে,
আর মেয়েটি মুখে এক চিলতে হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এ যেন এক নেশা লাগানো মুহূর্ত, আর সেই নেশাতে আটকা পড়ে গেছে আব্রাহাম। কোনোভাবেই নিজের চোখ সরাতে পারছে না সে। ভাই ভাই, আরে এই ভাই। অয়নের চিল্লাচিল্লিতে হুঁশ ফিরে তার। আরে আরে কি হয়েছে এবার ষাঁড়ের মতো কেন চিল্লাচ্ছি? কি? আমি চিল্লাচ্ছি তাও ষাঁড়ের মতো? আর তুই কি? কখন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিস? কি দেখছিস এত? কোথায় হারিয়ে গেছিস তুই? কই কই না তো। আচ্ছা কি হয়েছে বল। বলছি যে বৃষ্টি থেমে গেছে, চল এবার যাওয়া যাক। তাই চল। দুজনেই চলে গেল, কিন্তু আব্রাহাম ডুবে রয়েছে সেই মেয়েটির মায়া ভরা চেহারাতে। এক আলাদা সৌন্দর্য, এক আলাদা নেশা ছিল তার মধ্যে, যা থেকে আব্রাহাম কোনোভাবেই কেটে আসতে পারছে না। এভাবেই সারা রাস্তা আব্রাহাম সেই মেয়েটির কথা ভেবে ভেবে এসেছে। একসময় বাড়িতে এসে পড়ল তারা, তারপর সবাই সবার রুমে চলে এলো। রাতে বিছানাতে শুধু এপাশ ওপাশ করছে আব্রাহাম। চোখে তার ঘুমের ছিটে ফোটাও নেই। চোখে ভাসছে তো শুধু সেই বৃষ্টি ভেজা মেয়েটির মুখখানা। সেই মেয়েটি যে মুহূর্তের মধ্যেই আব্রাহামকে গভীরভাবে আঘাত করে গিয়েছে। মনের গহীনে আঁচড় কেটে গেছে। ঘুম আসছে না কোনোভাবে। আব্রাহাম উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়ে সিগারেট টানতে লাগলো, আর সেই মেয়েটির কথা ভাবতে লাগলো। মেয়েটি চোখের পলকে এসে আব্রাহামের সারা রাতের চোখের ঘুম কেড়ে নিয়ে চলে গেছে। এভাবেই রাত কাটিয়ে দিল আব্রাহাম। পরের দিন সকালে এই হোয়াটস আপ এভরিওয়ান। ঘুম ভাঙলো তোর? আমি তোর মতো না যে এত ঘুমাবো। ও হ্যালো, আমি তোর আগেই উঠেছি। আচ্ছা বুঝলাম। এবার বল বাপি কোথায়, দেখছি না তো। বাপি তো বারান্দায় বসে চা খাচ্ছে। আচ্ছা আমি দেখছি। এই বলে কফির মগটা হাতে নিয়ে চলে গেল বারান্দাতে। আব্রাহাম গিয়ে দেখে তার বাপি রকিং চেয়ারে বসে বসে চা খাচ্ছে আর খবরের কাগজে মুখ বুজে রয়েছে। গুড মর্নিং বাপি। আমি বাপিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ভেরি গুড মর্নিং ইয়ং ম্যান। কি করছো তুমি? তেমন কিছু না, বসে আছি আর ভাবছি কি ভাবছো? ভাবছি যে তুমি কবে থেকে অফিসে জয়েন করছো। বাপি মাত্রই তো আমেরিকা থেকে দেশে ফিরলাম, আর কটা দিন যাক তারপর জয়েন করছি। এখন আমাকে একটু ঘুরতে দাও তো। আহা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর যখন ইচ্ছা। তারপর আবির আহমেদ, অয়ন, আব্রাহাম একসাথে ব্রেকফাস্ট করতে বসলো। তা ভাই, আজকে কোথাও যাওয়ার প্ল্যান আছে তোর? না, আজকে আর তোকে কোথাও যাওয়া হচ্ছে না। এখন অফিসে একটা জরুরি মিটিং আছে, আর তা তোমাকে দেখতে হবে। তো খেয়ে তাড়াতাড়ি অফিসে যাও। আচ্ছা ভাই, অফিসে আর একা একা কত? তুই কবে থেকে যাচ্ছিস? আর 2-4টা দিন যেতে দে, তারপর জয়েন করবো। বাপি আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি, কিছু ফাইল দেখতে হবে। আর অয়ন, তোর সাথে আমার পরে দেখা হচ্ছে। আচ্ছা, যা। আব্রাহাম রুমে এসে পড়ল। তারপর যে যার কাজে চলে গেল। রাতের বেলা আব্রাহাম কাকে যেন ফোন দিল। কাজ হয়েছে? জি স্যার, আমরা এতদিন যাকে হড্ড হয়ে খুঁজছি সে বাইরে কোথাও নেই স্যার, তারা দেশে রয়েছে। এবার দেখি কোথায় পালাই তা। বিকেল বেলা অ্যাশ কালারের টি শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট, ব্ল্যাক কালারের জ্যাকেট পরে রেডি হচ্ছে আব্রাহাম। আয়নাতে নিচে একবার ভালো করে দেখে নিচে নেমে এলো। বাপি, বাপি। কিরে, কোথায় যাচ্ছিস নাকি? হ্যাঁ বাপি, আমার একটু কাজ ছিল তো, তার জন্য বাইরে যেতে হচ্ছে। আর আমি আজকে একটু এতিমখানাতে যাবো। অনেক ভালো করেছিস বাবা, এতদিন পর ফিরে এলি। যা, সবার সাথে দেখা করে আয়, ভালো লাগবে। হ্যাঁ বাবা, আর অয়নের আসতে দেরি হবে আজকে, বুঝলে? ঠিক আছে, সাবধানে যাস। আর তুমিও নিজের খেয়াল রেখো। বাই বাপি। বাই। আব্রাহাম গাড়ি চালাচ্ছে আপন গতিতে। বেশ কিছুক্ষণ পর গাড়ি একটা এতিমখানার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো আব্রাহাম। আজ বহুদিন পর এখানে আসা হলো তার, নয়তোবা দেশের বাহিরে থেকে একদম এখানে আসা যাওয়া বন্ধই হয়ে গিয়েছিল। সামনে এগুতে লাগলো আব্রাহাম। যতই দেখতে পেল একটা লোকের সামনে সবাই দাঁড়িয়ে আছে, আর সেই লোকটি সবাইকে অর্ডার দিয়ে যাচ্ছে। আব্রাহাম ধীরে ধীরে লোকটির কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। এতে সেই লোকটি প্রায় চমকে গেল। তাড়াহুড়ো করে পিছনে তাকাতেই লোকটি দেখতে পেল আব্রাহাম। এক ঝটকায় আব্রাহামকে বুকে টেনে নিল এবং চোখের পানি বিসর্জন নিতে লাগলো। আরে আরে চাচু, তুমি কান্না করছো কেন? আমি এতদিন পর এসেছি তোমার এই চোখের পানি দেখতে নাকি? আহা, কান্না থামাও তো। 6টা বছর পরে তোকে নিজের সামনে দেখছি, নিজেকে কি করে আটকাবো বল? তোর কথা অনেক মনে পড়েছে রে, অনেক। ভাইজান, এমন কোনোদিন দিন নেই যে তোর কথা বলেনি। তোকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগে রে। বাবা, আর কোথাও যাস না আমাদেরকে রেখে।
আরে না, আমি আর তোমাদের রেখে কোথাও যাচ্ছি না, প্রমিস। কেমন আছিস বাবা? অনেক ভালো চাচু। তুমি কেমন আছো? আর বাকিরা সব কই? তুই এসে পড়েছিস না, এখন অনেক ভালো। আর এখানেই আছে সবাই। এটা একটা এতিমখানা, কিন্তু কেউ দেখে বলবে না যে এটা এতিমখানা। সবাই একই পরিবারের মতো থাকে এখানে। আব্রাহামের বাবা আবির আহমেদ অনেক আগে থেকেই এই এতিমখানা দেখাশোনা করে আসছেন, তাই আব্রাহামও আগে এখানে অনেক এসেছে। কিন্তু তার বিদেশ যাওয়ার ফলে এখানে তেমন আর আসা হতো না। আর আজ যখন বাইরে থেকে ফিরেছে, তাই সবার সাথে দেখা করতে চলে এলো। আর ইনি হচ্ছেন আব্দুল কাদের। আব্রাহাম অয়ন তাকে চাচু বলেই ডাকে। তিনি সব সময় এইখানেই থাকেন এবং সবাইকে দেখে রাখেন পরিবার বলতে। এখন তার এই এতিমখানা আর আব্রাহামরাই রয়েছে। আব্রাহাম দেখলো কত ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আবার কিছু বড় বড় ছেলে মেয়েও রয়েছে। তারা আব্রাহামকে দেখে খুবই খুশি। আব্রাহাম সবাইকে নতুন ড্রেস, জুতো, স্কুল ব্যাগ, গিফট আরো অনেক কিছু দিল। আব্রাহাম আর আব্দুল কাদের বাগানের পাশে হাঁটছে আর কথা বলছে। আব্রাহিম বাবা অতীতের কথা একটু মনে রাখে না। সবাই চাই তার কালো অতীতকে ভুলে যেতে। তুমিও ভুলে যাও বাবা। সবকিছু তো শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। তুমিও সবকিছু ভুলে নতুন করে শুরু করো। তুমি বাইরের দেশ থেকে এসেছো জানি, কিন্তু কখনোই আমাদেরকে ভুলে যাওনি। সবসময় আমাদের খেয়াল রেখেছো। হ্যাঁ যাচ্ছ, এটা আমার দায়িত্ব, আর আমি তা সবসময় পালন করে যাব। কিভাবে ভুলে যাচ্ছ? কিভাবে? তারা আমার পরিবারকে যেভাবে কষ্ট দিয়েছে, যেভাবে ধ্বংস করেছে, কিভাবে ভুলি তা আমি? তাদের তো ছাড়ব না। আমি জানি বাবা, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। চাচ্ছ, এই নাও কিছু টাকা। আমি বেশিরভাগই তোমাদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছি, আর বাকিগুলো তোমার হাতে দিলাম। এইগুলো কেন? আহা, নাও তো। আব্দুল কাদের টাকাগুলো নিল। আব্রাহাম আরো কিছুক্ষণ সময় তার চাচু আর বাচ্চা কাচ্চাদের সাথে থেকে এসে পড়ল। এতিমখানা থেকে বের হওয়ার সময় আব্রাহামের কানে কিছু বাচ্চাদের হাসির আওয়াজ এলো বাগানের পাশ থেকে। আব্রাহাম সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেল। গিয়ে দেখলো কতগুলো বাচ্চা একটা মেয়ের সাথে কানামাছি খেলছে। মেয়েটির চোখে কাপড় বাঁধা, সেও তাদের ধরার জন্য এদিক ওদিক ছুটতে লাগলো। বাচ্চাদের সে কি আনন্দ! একসময় মেয়েটি একটা বাচ্চাকে ধরে ফেললো। সবাই খুশিতে হাততালি দিতে লাগলো। মেয়েটি তার চোখ থেকে কাপড় সরিয়ে ফেললো। আব্রাহাম মেয়েটিকে দেখে অবাক হলো। সেই দিন কফি শপে সে বৃষ্টিতে ভিজতে যে মেয়েটিকে দেখেছিল, এবং সেই মেয়ে আব্রাহাম মেয়েটির দিকে এক নয়নে তাকিয়ে আছে। মেয়েটির মুখে সব সময় হাসি লেগেই থাকে, হাসি যেন মুখ থেকে সরতেই চায় না। এটাই হয়তো তার চেহারাতে মায়া বাড়ানোর প্রধান কারণ। মেয়েটি বাচ্চাদের এতগুলো বেলুন, চকোলেট দিয়ে চলে যেতে লাগলো। আব্রাহাম মেয়েটির পিছু যেতে লাগলো। মেয়েটি যেতে যেতে দেখতে পেল রাস্তায় এক মহিলা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। মেয়েটি দাঁড়িয়ে পড়ল। সে দোকান থেকে বেশ কিছু খাবার কিনে এসে সেই অসহায় মহিলাটিকে দিল, আর সাথে কিছু টাকাও দিল। সাথে থাকা ছোট্ট বাচ্চাটিকে অনেকগুলো কেক আর চকোলেট দিয়ে মেয়েটির এসে পড়ল। আর এইসব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছিল আব্রাহাম। ভাবতে লাগলো কি আছে এই মেয়েটির মধ্যে, যা এত গভীর করে কাছে টানে আব্রাহামকে। আব্রাহাম চাইলেও মেয়েটির কাছ থেকে নিজের চোখ ফেরাতে পারে না। সত্যি বলতে সে চোখ ফেরাতে চায় না, চোখ ঝোড়া থেমে যায় মেয়েটির মাঝে। হঠাৎ করেই আব্রাহামের ফোন বেজে উঠল। ফোন আসায় আব্রাহাম সামনে থেকে চোখ সরিয়ে ফোন ধরল। হ্যালো। স্যার, যার কথা বলেছিলেন তাকে তুলে এনেছি। গুড। কিন্তু স্যার, ও তো কিছুই বলছে না। অনেক মেরেছি স্যার, মারতে মারতে পুরো আধমরা করে ফেলেছি, কিন্তু স্যার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। যাক, তাও তো একদিক দিয়ে ভালো হলো। নিজের মালিকের সাথে অন্তত বিশ্বাসঘাতকতা করে, যেমনটি করেছিল আমার নিজের পরিবারের লোকের সাথে। স্যার কিছুই বলছে না, অনেক চেষ্টা করেছি। Shoot him. স্যার, I just said shoot him, and I wanna hear that sound. ইয়েস স্যার। ফোনের অপর পাশ থেকে গুলি করার বিকট শব্দ কানে এলো আব্রাহামের। আব্রাহামের মুখে বাঁকা হাসি ফুটে এলো। ডান স্যার। আব্রাহাম ফোন কেটে দিয়ে সামনে তাকালো, কিন্তু সামনে তাকিয়ে আব্রাহাম আর সেই মেয়েটিকে দেখতে পেল না। আব্রাহাম এদিক ওদিক খুঁজতে লাগলো মেয়েটিকে, কিন্তু ততক্ষণে চলে গেছে। আব্রাহাম তারপর বাড়িতে এসে পড়ল। ভাবি, ভাবি, I'm home. কি রে, এসে পড়েছিস? হ্যাঁ ভাবি, তা সেখানে সবাই কেমন রয়েছে? সবাই ভালো। বাবা, আব্দুল চাচ্চু, বাচ্চাটা সবাই অনেক ভালোই আছে। আলহামদুলিল্লাহ। কিরে, তুই এই সময়? তোর না আজকে আসতে দেরি হওয়ার কথা ছিল। কথা ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি এসে পড়েছি। কি করব বল, এতগুলো কাজ ছিল, আমার মাথায় আর ধরছিল না। তাই ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি। আজ তো একটা ফাঁকিবাজ।
ভাবি তুমি তোমার এই ছেলেকে কিছু বলো তো। তোমার আহ্লাদে ছেলেটা আরো গেল। আর তুই ভাই একটু তো কাজে ফোকাস দে। আব্রাহাম আর কিছু না করে ঘরে চলে গেল। রাত হলো। আব্রাহাম রকিং চেয়ারে বসে আঙ্গুল দিয়ে কপাল ঘষছে আর বলতে লাগলো, বাইরে ছিলাম এতদিন, নয় বেঁচে গেছে, কিন্তু এখন আমি দেশে এসে পড়েছি। এখন দেখি আমার থেকে কত দূর পর্যন্ত পালিয়ে বেড়াতে পারো তোমরা।